টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের হাওরগুলোতে ডুবেছে 200 কোটি টাকার ধান। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। বৃষ্টি চলতে পারে আরও এক সপ্তাহ। সংসদের উদ্বোধনী অধিবেশনের শেষ দিন আজ। আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগ দেয়া হবে না জানালেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তনের দাবি বিরোধী দলের। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার বললেন প্রধানমন্ত্রী। সবার শান্তি নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। কাল ভাষণ দেবেন নয়াপল্টনে মে দিবসের সমাবেশে। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। এক সপ্তাহের মধ্যে দেশের 100% শিশুকে টিকাদানের আশা স্বাস্থ্যমন্ত্রীর। ইরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা রক্ষার দৃঢ় অঙ্গীকার মোজতবা খামেনের। ট্রাম্প পুতিন ফোন আলাপে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টানা ও ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় হাওরে ডুবেছে প্রায় 200 কোটি টাকার ধান। সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে হাওরের বড় ফসল। চলতি বছর বড়র ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন চলছে কৃষকের জীবনযুদ্ধ। বৃষ্টির পানিতে ফসলের একাংশ তলিয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, তা থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না তারা। সুনামগঞ্জের অন্যতম বড় হাওর খরচার হাওর। সদর ও বিশম্ভরপুর উপজেলার শতাধিক গ্রামের কৃষক বোরো ধান আবাদ করেন এই হাওরে। টানা বৃষ্টিতে এই হাওরেরও অনেক ফসল তলিয়ে গেছে পানির নিচে। বাধ্য হয়ে কৃষকরা আধা পাকা ধান কেটে নিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করছেন। তবে ধান পরিপক্ক না হওয়ায় কাঙ্ক্ষিত ফসল পাবেন না তারা। সেই সাথে প্রতিকূল আবহাওয়ার কারণে মিলছে না ধান কাটার শ্রমিক। ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে দ্বিগুণ তিনগুণ বেশি মজুরি দিয়ে ধান কাটাতে হচ্ছে কৃষককে। ফলে চাষাবাদ করে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আমরা কি করি, কত ঋণ ফেন করি, কত গৃহস্থ করেছি, তখন আমরা কি দিব, গৃহস্থ অন্যজনের ঋণ কিলান পরিশোধ করবো, কিলাকান আমরা নিজে বাঁচবো, এটা আমরা পারতাছি না। 5,000 টাকা কাটি খেত কাটাইতেছি, লাভ নাই, লস ছাড়া লাভ নাই। অর্ধেক ধান কাঁচা, এমনকি ধান পাকছেও না। দেখেন অর্ধেক কাঁচা ধান পাকছে না ধান। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হাওরের অবশিষ্ট ধান দ্রুত কেটে নিয়ে আসার তাগিদ কৃষি বিভাগের। আকস্মিক বন্যার একটা সতর্ক বার্তা রয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই লক্ষ্যে আমরা কৃষকদেরকে সচেতন করে যাচ্ছি যাতে মাঠের পাকা ধান যাতে কৃষকরা সহজেই কেটে ফেলে, যাতে কোনোভাবেই পাকা ধান জমিতে না রাখে। বিশেষ করে 80% যে সমস্ত জমির ধান পাকা আছে সেটা যাতে দ্রুত কেটে ফেলে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাওয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বড় ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ধান তো মেঘে পচে গেছে, মেঘের দ্বারাই ধান মানুষ তুলতে পারতেছে না, আমরাও তো মেশিন দিয়ে ধান নিতে পারতেছি না। ধান রয়েছে পর্যাপ্ত পানির মুড়ো, পর্যাপ্ত পরিমাণের শ্রমিক নাই, শ্রমিক পাওয়া যান না, এরপরে পানি নৌকা নাই। গরিব মানুষ ঋণ মাজন করিয়া করছি, এখন আমরা কি বিধি ব্যবস্থা হয়। হাওরে যে অকর্তৃত ধানগুলো রয়ে গেছে যাতে এগুলো নির্বিঘ্নে কৃষক কাটতে পারে, সেজন্য আমরা জেলা পক্ষ থেকে আমাদের উপজেলাতে প্রতিনিয়ত আমরা মনিটর করছি, যাতে করে বিশেষ করে কমান্ড হারভেস্টারগুলো তারা চালিয়ে এই ধানগুলো কাটতে পারে। যেই জায়গার মধ্যে কমান্ড হারভেস্টার যাচ্ছে না সেখানে কিছু করার নাই, সেখানে লেবার দিয়ে তারা কষ্ট করে কৃষক কাটছে। হাওর উন্নয়ন বোর্ডের আওতাধীন এনে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় হাওর অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। এর আগে বৃষ্টি ও উজানের ঢলে জেলার হাওর এলাকার 600 বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ঢাকা সহ সারা দেশে আগামী 5 দিন থেকে এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে
আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের বাহানায় যদি নির্বাচন না হয়, সেজন্য নির্বাচনের স্বার্থে সে সময় তারা কিছু বলেননি। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তাদের নির্বাচন আদায় করে নিতে হয়েছে। এদিকে বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, তারা জামাত করেন কিন্তু রাজাকার আলবদর ছিলেন না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনের শেষ দিন আজ। দুপুরের বিরতির পর বিকালে সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদের সরকার ও বিরোধী দলের নেতারা। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ২৬-এর নির্বাচন বিশ্ব স্বীকৃত, এটি একটি ঐতিহাসিক নির্বাচন। তিনি বলেন, বিএনপি সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও সেসব জুলাই সনদে আসেনি। আমি আসলে কিছু কথা বললে হয়তো অনেকে অন্যভাবে নেবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, এর বেশি বলতে চাই না। আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে, পুরানো বন্দোবস্তের আদলে। জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি, সুরত, আদলও নতুন হতে হবে। এটা মানে স্পিকার, আমি অনুরোধ করব যাতে এগুলাতে কেউ মনে না করে আর কি। যাই হোক, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো একটা অনির্ধারিত না হলেও এটা নির্ধারণ জনগণ করে দিয়েছিল। কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে। মানে স্পিকার, এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মানে স্পিকার। তারা মাথায় টুপি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে 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 এই জুলাই জাতীয় সনদটা এই পর্যন্ত প্রণয়ন হয়েছে। এখানে একটা বিষয় উঠে এসছে, মনে হয় মাননীয় সদস্য তাহের সাহেবের বক্তৃতার মধ্যে, যে নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা তো ছিল না সম্মতভাবে। এখানে জুনায়েদ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, যখন ৭০ অনুচ্ছেদের বিষয়টা প্রথম ডিসাইডেড হয় ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিকের সবাই, তখন সবাই নোট অফ ডিসেন্ট সহ এইভাবে ঐকমত্য হলেন যে দুইটা বিষয়ে সবাই একমত। তবে বিএনপি সহ কয়টা দল আরও মনে করে সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি এই ৭০ অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। সেই দিন থেকে ডিসাইড হলো নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, এবং নোট অন ডিসেন্ট সহকারে আপনারা স্বাক্ষর করেছেন, এখানে স্বাক্ষর আছে বড় বড় হাতের স্বাক্ষর, আমরাও স্বাক্ষর করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি। স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ
এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডারটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। আলোচনায় সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই আগস্টের আন্দোলনের সব পর্যায়ে বিএনপির সর্বাত্মক সহযোগিতা ছিল। দুইটি আন্দোলন হয়েছে, ছাত্রদের, সাধারণ ছাত্রদের কোটা বিরোধী, একটা ভিপি নুরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন ডিবি হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। আপনারা আন্দোলন শুরু করার পর 4 জুলাই আমাদের নেতা জনাব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জরুরি সভা ডাকলেন। সেই জরুরি সভায় আমরা অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এতদিন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারিনি আমাদের আন্দোলনে। সেই কারণে আমরা ভাবলাম দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই তাদেরকে সমর্থন দিতে হবে। 7:30টায় আপনারা প্রেস নোট পেয়েছেন, সেই প্রেস নোটে আপনারা প্রথম নৈতিক সমর্থন দিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, আন্দোলনের পক্ষে। যেদিন আপনারা ঢাকা মার্চ দিলেন, সেদিন আমরা তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করলাম সর্বাত্মক সহযোগিতা। মাননীয় স্পিকার, যারা সংসদে আসছেন তারাই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। আপনাদের সহকর্মী প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, কলেজ, কিশোর কিশোরীরা আপনাদের সাথে আন্দোলন করে নাই? করেছে। আপনাদের সাথে ডিবি অফিসে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আটক ছিল না? ছিল। আমরা তো দাবি করি না। এটা বলা হয় রণনীতি, রণকৌশল। রণনীতিটা আমার ফেসিবাদকে হাত থেকে মুক্ত হইতে হবে। রণকৌশলটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল হবে, প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করবো তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। আলোচনায় বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশ গঠনে সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুলগুলো ঠিক করে নেওয়া উচিত। ইফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই 3টি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে এবং এটা সকলের জন্য কল্যাণ করা। সুতরাং আমরা ওইদিকে অগ্রসর হই। রাজাকার আলবরেদের কথা বলছেন, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি? আজকে আমরা এখানে বসে আছি, আমরা তো রাজাকার ছিলাম না, আমরা তো আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। দুই দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটলো। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে জানি। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে, সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে মানুষ তা জানে। বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। তাদেরকে ব্যাংকের স্যাংশন করা লোন পর্যন্ত দেওয়া হয় না। লোন স্যাংশন হয়ে গেছে কিন্তু লোন দেওয়া হবে না। তাদের লোন অ্যামাউন্ট, লোনের সময়, ঋণের সময় যখন শেষ হয়ে গেছে, এক্সটেনশন করা হবে না। যত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করা যায় ব্যাংকিং সিস্টেমে,
এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সেটা করা হয়েছে মাননীয় স্পিকার। তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিএনপি নেতা যাদেরকে খেলাপি বলা হচ্ছে, তারা এই দীর্ঘ সময়ে অনেকে পালিয়ে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে, অনেকে জেলের মধ্যে অবস্থান করেছেন মাননীয় স্পিকার। এই হচ্ছে বিএনপির অবস্থা। তারা কেন ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে কেন আজকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপির তো কোনো ব্যাংক নাই, বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশের এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সকালের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এখন থেকে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ না দেবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সবসময় শৃঙ্খলা বজায় ছিল বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এদিকে গোষ্ঠী এবং পরিবারকে প্রাধান্য দিলে দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলীয় সংশ্লিষ্টতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তনের দাবি করেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংসদের কার্যক্রম শুরুর পরপরই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধনী বিল সংসদে পাশ হয়। পরে পাশ করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল। এ সময় অনির্ধারিত বিতর্কে জড়ান সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান, বাংলাদেশের এই নাগরিকগুলোকে? এ সময় ফ্লোর নিয়ে বিরোধী দলের নেতা বলেন, আগের বিলগুলি পাশ হয় তখন সময়ের সীমাবদ্ধতার কারণে তারা সুযোগ পাননি, কিন্তু এই দুটি বিলের ক্ষেত্রেও আলোচনার সুযোগ না দেয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে। তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। জবাবে অর্থমন্ত্রী বিরোধী দলের নেতার এমন অভিযোগ খণ্ডন করেন। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই। সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এরপর বিরোধী দলীয় উপনেতা ফ্লোর নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের রাজনৈতিক পরিচয় তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যদিও এর বিরোধিতা করেন অর্থমন্ত্রী। গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। বাংলাদেশের নির্বাচনী যে কর্মযজ্ঞ, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে যারা আপনার মতাবলম্বী আপনাকে সমর্থন করে,
তারা আপনাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী। এটার অর্থ না যে উনি বিএনপির কোনো সদস্য, ওনার কোনো সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোনো সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোনো আমি শেষ করি আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান, তাহলে কোনো জায়গায় কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে না বাংলাদেশে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই আন্দোলনের গতিপথ তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে, সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়, সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সবকিছু করবে। মাননীয় স্পিকার, এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তেহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? বিরতি দেয়া। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে সংসদ অধিবেশন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। ৬ষ্ঠ থেকে একাদশ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় ১৫০ শিক্ষার্থী সংসদ পরিদর্শনে যায়। সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার ভাই আরাফাত রহমান কোকো রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন। দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযুক্ত হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন তিনি এবং তাদের সাফল্য কামনা করেন। উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রতিটি নাগরিক যাতে যার যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ ও চর্চা করতে পারে, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণই সরকারের অঙ্গীকার, যেখানে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের প্রতিবেদনে বিস্তারিত। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি ক্রেষ্ট বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ যে কয়টি জিনিস অনুসরণের কথা বলেছেন, প্রতিটি নির্দেশনাই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথ অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার
ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। মে দিবসের এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ ঘিরে। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম বসানো এবং ব্যানার ফেস্টুনে সাজানো হচ্ছে পুরো এলাকা। নেতারা বলছেন, গণতান্ত্রিক পরিবেশে এবারে মে দিবস উদযাপন শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশা তৈরি করবে। আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন তারা। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সমাবেশ শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ সেখানে ঘটবে। এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। নয়াপল্টনে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সমাবেশে কতটা জনসমাগম হয় এবং সেখান থেকে শ্রমজীবী মানুষের জন্য কি বার্তা আসে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পরিস্থিতির অবনতি হওয়ায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। রোগীর চাপ অব্যাহত থাকায় অনেক রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে বিপাকে পড়ছে গুরুতর হাম রোগীর স্বজনরা। 3-4 হাসপাতাল ঘুরে তারপরে পাচ্ছেন সন্তানের কাঙ্ক্ষিত চিকিৎসা। আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে টিকাদানের আশা স্বাস্থ্যমন্ত্রীর। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। আরও জানাচ্ছেন সৈকত সাদিক।
রাজধানীর মহাখালী ডিএনসিসি হাম বিশেষায়িত হাসপাতালে 2 দিন হলো 7 মাসের সন্তানকে ভর্তি করিয়েছেন বাগেরহাটের এক মা। মঙ্গলবার রাতে ঢাকা এনে 3-4টি হাসপাতাল ঘুরে অবশেষে এই হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে। আমরা শুধু ঘুরতেছি ওরে নিয়ে, তারপরে ওর বাবারে বলতেছে এইখানের কথা যে ডিএনসিসিতে নিয়ে যান, ওইখানে সিট আছে দেবে। পরে উনি বলতেছে যদি না দেয় আমার ছেলেটার এই অবস্থা, তখন রাত 3:30 বাজে। পরে আমরা 3:30 বাজে এইখানে নিয়ে আসছি। নিয়ে আসলে ওনারা ভর্তি নিয়ে বেড দিছে, দিয়ে চিকিৎসা শুরু করছে। আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। টানা কয়েকদিনের জ্বর, পাতলা পায়খানা, শরীরে লালচা দাগ, নিউমোনিয়া সহ শিশু সন্তানদের নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসতেন সবাই। হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত স্বজনদের রয়েছে ভোগান্তির অজস্র অভিজ্ঞতা। আর সাইডটা নিয়ে আইছিলাম, পর বাইকনের একটা হেরাও নিয়ে আইছিলাম। সবই হাম। পর সুস্থ হয়েছে, হেরা সুস্থ হয়ে যাওয়ার পরে এই নাতি এরকম হয়েছে। আজকে যখন নিয়ে আসতেছিলাম হসপিটালে, তখন আসার পথেই দেখলাম যে র্যাশ দেখা যাইতেছে। পরে ডাক্তারকে দেখাইলাম মিটফোর্ড হসপিটালে, যে দেখেন তো র্যাশ দেখা যাচ্ছে, র্যাশটা কি? হ্যাঁ, মিটফোর্ডে। তখন বললো এটা তো হামের লক্ষণ, আপনি ইনফেকশন ডিজিজ হসপিটালে নিয়ে যান। পরে ওখানে গেলাম, ওখানে বললো যে আমাদের এখানে তো সিট নাই, আপনি ডিএমসিসিতে যান। তো এখানে আসলাম, আসার পরে এখানে ভর্তি করালাম। মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রায় 400 হাম রোগী চিকিৎসাধীন। চিকিৎসকরা স্বীকার করেন, সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অনেকে আবার ভর্তি হচ্ছেন হাসপাতালে। হাম থেকে ভালো হয়ে যাওয়ার পরও বাচ্চাটির পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু অনেকখানি দুর্বল থাকে অনেক দিন পর্যন্ত, এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে, তখন এই ভালনারেবল পিরিয়ডটার মধ্যে রোগীদের নিউমোনিয়া, সিভিয়ার ডায়রিয়া, এসব কান পাকা, মানে যেটাকে আমরা অটিটিস মিডিয়া বলি, সেটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য যারা মিজেলসে আক্রান্ত হয়ে বাসায় ফেরত যাচ্ছে সুস্থ হয়ে, তাদের মধ্যেও আমরা রোগীদেরকে খুব সাবধানে রাখতে বলি, তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে বলি এবং তাদেরকে সাবধানে রাখতে বলি যেন তাদের মধ্যে এই কমপ্লিকেশনগুলো না করে। সারা দেশে শিশুদের হাম টিকা কার্যক্রম চলমান। স্বাস্থ্যমন্ত্রী জানালেন 1 সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হাম টিকার আওতায় আনা হবে। রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এমনটা জানান। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি টিকাটা। আর একটা জিনিস মনে রাখবেন, এই টিকাটা দেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট হইতে অন্তত 3 সপ্তাহ টাইম লাগে। আপনি গতকাল থেকে রিপোর্ট দেখেন, 30টা উপজেলা এখন নতুন কেস নেই। 30টা উপজেলা যেটা আমরা 5 তারিখে স্টার্ট করেছিলাম, সেখানে নতুন একটা কেস হামের নাই। দেশব্যাপী চলমান টিকা কার্যক্রমের ফলে হামের প্রকোপ কমে আসার আশাবাদ চিকিৎসকদের। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের জেরে এই হত্যা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের পক্ষ থেকে মামলায় হত্যাকাণ্ডের হোতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালকে। তবে হেলালের অভিযোগ, আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নির্দেশেই টিটনকে হত্যা করা হয়েছে। টেলিফোনে বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হেলাল এমন দাবি করেন। রিপোর্ট ফজলে রাব্বির। গেল মঙ্গলবার রাত 8:15টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। 4 রাউন্ড গুলি করে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ফের আলোচনায় উঠে আসছে আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা। অভ্যন্তরীণ বিরোধের জেরে টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে উঠছে নানান মহলে। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে টিটনের পরিবারের অভিযোগ, গরুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরেই মূলত টিটনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ 8-9 জনকে আসামি করে মামলা করেছে তারা। যদিও বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে পিচ্চি হেলাল দাবি করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। অভিযোগের আঙুল তোলেন আরেক সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে। ইমনের বোন এই মার্ডারের সাথে জড়িত, ইমনের বউ, টিটনের বোন। টিটন জীবিত থাকা অবস্থায়, মানে আমরা তো কারাগারে ছিলাম, ওই কারাগারে থাকা অবস্থায় বলতে আমার বোনই সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে ইমনকে আমাকে মারানোর জন্য। পারিবারিক ঝামেলা আছে, ইমনের দেওয়া নাম
ইমনের দেওয়া নাম এটা। আমি তো বললাম এজাহারের মালিক, লেখার মালিক ইমন, সিগনেচারের মালিক হলো গিয়ে ওর ভাই, এবং ওর বউ এটার সাথে ওতপ্রোত। এই ইমন টিটন মার্ডারের সাথে ওর বউ জড়িত। এবং টিটন ইসে আসলো কিভাবে, নিউ মার্কেটে আসলো কিভাবে? নিউ মার্কেট তো ভাই আমি যাতায়াত করি না, নিউ মার্কেটে আমি ওই জায়গায় বসবাসও করি না, মোহাম্মদপুরে বসবাস করি। মোহাম্মদপুরে এসে মার্ডার হইলে সেটা না তো সাংবাদিকরা আমার উপর দোষ চাপাইতে পারতো। তাহলে এখন টিটন ওইদিকে কিভাবে আসলো? কে টিটনকে টোপ দিয়ে এখানে আনছে? এবং তার ভাইকে টিটন বলছে হাট নিয়ে আমার সাথে তার ঝামেলা। আমি 100% কনফার্ম হাট নিয়ে কোনো ঝামেলা ছিল না, এবং টিটন এই কথা ওর বড় ভাইকে বলারও কথা। আরও অভিযোগ করেন পুরান ঢাকা এলাকায় মামুন সহ বেশ কিছু হত্যাকাণ্ডের সঙ্গে ইমনের সংশ্লিষ্টতা থাকলেও সেগুলো ধামাচাপা দেয়া হয়েছে। দাবি করেন ঢাকার বিশাল একটি এলাকা নিয়ন্ত্রণ করছে ইমন ও তার 4 স্টার গ্রুপ। ইমনের নেটওয়ার্ক ওরে বাবা, সে তো এখন পুরো ঢাকা শহর। আপনি দেখেন, আপনি নর্মালি দেখেন মিরপুরের যে 4 স্টার গ্রুপ, 4 স্টারের 2 স্টারের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ, সারাক্ষণ ঘনিষ্ঠ যোগাযোগ। আচ্ছা দেখেন, তার মিরপুর থেকে শুরু করে মোহাম্মদপুরের কিছু গ্রুপের সাথে, কিশোর গ্যাং বলেন, এমনি বলেন, যারা ক্রাইম করতো পূর্বের, তাদের সাথে একটা ভালো যোগাযোগ তৈরি করেছে সে। এখানে যেহেতু নিচু এলাকা আছে, এখানে কিছু ভূমিদস্যুর সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে, এবং এইখানে আমাদের বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতা এই ভূমিদস্যুর সাথে ইমনের মাধ্যমে ইনভলভ। তারপর ধানমন্ডি, তারপর হাজারীবাগ, লালবাগ, তারপর আপনার পুরান ঢাকা, রমনা, মতিঝিল, তেজগাঁ, কোথায় তার সন্ত্রাসী বাহিনীর বিচরণ নাই। 90-এর দশকের শুরুতেই টিটনের অপরাধ জগতে প্রবেশ, জড়িয়ে পড়ে মাদক চোরাচালান সহ বিভিন্ন কর্মকাণ্ডে। পরবর্তীতে একাধিক হত্যাকাণ্ডে বারবার উঠে আসে তার নাম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরান তার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা খুব ভালোভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা জানান, যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয়ের পর হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ভবিষ্যতে আমেরিকা নয়, হরমুজ প্রণালীর সুবিধা ভোগ করবে ওই অঞ্চলের দেশগুলো। হরমুজ প্রণালীতে ইরানের ওপর আরোপিত অবরোধ সফল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবির পর ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তা সামনে এলো। নৌপথটি থেকে অবরোধ তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধের সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন আলাপে সহায়তার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পরমাণু ও মিসাইল সক্ষমতা নিয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেবেন না ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, আর এটি কার্যক্রম যে কোনো উপায়ে রক্ষা করবে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে কড়া ভাষায় সেই বার্তাই দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। জানান 2 মাসের যুদ্ধে আমেরিকার লজ্জাজনক পরাজয় হয়েছে। পরাজয়ের জন্য ট্রাম্প প্রশাসনের ব্যর্থ পরিকল্পনাকে দায়ী করেন তিনি। আমেরিকার পরাজয়ের ফলে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। হরমুজ প্রণালীতে পশ্চিমা শত্রুদের নির্মূল করা হবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করার ঘোষণা দেন তিনি। আমেরিকা নয়, এই অঞ্চলটির নিয়ন্ত্রণ থাকবে প্রতিবেশী দেশগুলোর, এবং এটি প্রতিবেশী দেশগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করবে। সেখানে আমেরিকা ও পশ্চিমাদের আর কোনো উপস্থিতি থাকবে না বলে সাফ জানান ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা তৈরির জন্য আমেরিকার পুতুল ঘাঁটিগুলোকে দায়ী করেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বলেন, আমেরিকার সেনাদের উপস্থিতি পারস্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, আর যেসব পুতুল ঘাঁটি তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে অঞ্চলটির আমেরিকা প্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই প্রশ্নও তোলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী ঘোষণার পর বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন নানা শ্রেণীর মানুষ। যদিও এটি নিয়ে খুব সিরিয়াস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গণমাধ্যমে এটিকে ভুল বললেও তিনি খুব কমই ভুল করেন। এর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর আরোপিত অবরোধ সফল হয়েছে এ দাবি করে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। বুধবারের ওই বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, নৌ অবরোধ বোমা হামলার চেয়ে বেশি কার্যকর। এদিকে ইরানে আবারও স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে নৌ অবরোধ তুলে না নিলে এবং যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলার পরিকল্পনা করলে তার জবাবে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
ইরান যুদ্ধ ও ইউক্রেন ইস্যুতে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও পুতিনের এ সহায়তার প্রস্তাবে সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি রুশ প্রেসিডেন্টকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে ব্যবস্থা নিতে বলেন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে 19 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগরী ডুবে যাওয়ায় যে খবর প্রচার হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু প্রবর্তক মোড় এলাকায় সিডিএর চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক জলজট দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানান, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে বাধা তৈরি হলেও দ্রুততা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে প্রতিবন্ধকতা সরিয়ে খালের পানি প্রবাহ সচল করা এবং বর্ষার পর আবারও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন মীর শাহে আলম। 24 সালের যে চিত্র ছিল চট্টগ্রামের, 25 সালে সেটি 70-80% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে, এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত ইসলামী শরিয়াহ আইন নাকি প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্যের দাবি জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জামাত ইসলামী সংসদে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বললেও দলটির আমির কিছুদিন আগেই দেশের প্রচলিত আইন মেনে চলার কথা বলেছেন। তাদের অবস্থান আসলে কোনটি তা জাতির সামনে পরিষ্কার করা উচিত। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের কথা বলে যারা বৈচিত্র্যকে অস্বীকার করে তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমি শুধু জানতে চাই, তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? আমার কোনো মন্তব্য নাই, আমি শুধু এই প্রশ্নটা রেখে দিলাম। গাজীপুরের টঙ্গীতে 19 জন পা হারানো ব্যক্তিকে দেয়া হয়েছে কৃত্রিম পা, আর 34 জন শারীরিক প্রতিবন্ধী তরুণ তরুণীকে দেয়া হয়েছে স্বাবলম্বী হওয়ার সনদ। মৈত্রী শিল্প প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এসব সনদ ও কৃত্রিম পা দেয়া হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক দুর্ঘটনায় অঙ্গ হারানো মানুষগুলোকে আলিঙ্গন করে সম্মান জানান। এতে আবেগাপ্লুত হয়ে দৃষ্টিহীন ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা তাদের দীর্ঘদিনের অভাব, অভিযোগ ও স্বপ্নের কথা নিঃসংকোচে প্রকাশ করেন। তাদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। মৈত্রী শিল্পের প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন 34 প্রতিবন্ধী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।